তো ওকে, দেখেন উইলিয়াম শেক্সপিয়রকে নিয়ে আমাদের শুরুতে জানা উচিত। চলেন আমরা আগে উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে জানি। এত বিস্তারিত এখানে পড়ার সময় নাই। উইলিয়াম শেক্সপিয়রের শর্টকাটে আমাদের এখানে হচ্ছে একটা বক্স দিয়ে দিয়েছি আমি। যারা ডিটেইলসে পড়তে চান, যারা নতুন পড়াশোনা করতেছেন ফার্স্ট ইয়ারে, তারা এটা ডিটেইলসে পড়বেন। পড়ার পরে আপনি শর্টকাটটা মাথায় রাখবেন। আর শর্টকাটটা কখন পড়বেন? শর্টকাটটা পড়বেন পরীক্ষার আগে। কারণ পরীক্ষার আগে আপনার বিস্তারিত দরকার নেই, ছোট্ট করে একটা শর্টকাট অ্যান্সার দরকার। ওনার জন্ম মৃত্যু কবে? তারিখটা কিন্তু একই, মাসটাও কিন্তু একই, 23 কোন মাস? এপ্রিল। মৃত্যু 23 এপ্রিল, 23 এপ্রিল 1564-তে তিনি হচ্ছে জন্মগ্রহণ করে, আর 1616-তে তিনি মৃত্যুবরণ করে। মাস্ট বি, এটা মুখস্থ রাখতে হবে। আপনি যদি অনার্স শেষ করে, মাস্টার শেষ করে চাকরির পরীক্ষা দিতে চান, সেখানেও কাজে লাগবে। ভাইবা দিতে চান, হয়তো সেখানেও উত্তর দিতে হতে পারে। ক্লিয়ার? এরপর ওনার বাবা মার নাম কি? ওনার বাবার নাম হচ্ছে জন শেক্সপিয়র, মায়ের নাম হচ্ছে মেরি শেক্সপিয়র। ওনার ওয়াইফের নাম কি? এনি হ্যাথাওয়ে। কারণ ইংলিশ লিটারেচার বলতেই উইলিয়াম শেক্সপিয়রকে বোঝানো হয়। আর উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে আপনাকে জানতেই হবে। উইলিয়াম শেক্সপিয়রকে নিয়ে অসংখ্য প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে ইংরেজি সাহিত্যে পড়ার জন্য। ওনার যে সন্তানরা ছিল তাদের নাম হচ্ছে হ্যামলেট, তারপর হচ্ছে সুসান্না হল, তারপর হচ্ছে জুডিথ কুইনি। দেন উনি জন্মগ্রহণ করেছিল স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে, ইউকেতে। আর উনি পেশায় ছিল হচ্ছে প্লেরাইট, পোয়েট এবং অ্যাক্টর। পাশাপাশি ওনার যে উপাধিগুলো আছে, তাকে ন্যাশনাল পোয়েট বলা হয় ইংল্যান্ডের, কোথাকার? ইংল্যান্ডের জাতীয় কবি বলা হয়। তাকে কিং উইদাউট ক্রাউন বলা হয়। তাকে ফাদার অফ ইংলিশ ড্রামা বলা হয়। তাকে বার্ড অফ অ্যাভন বলা হয়। কারণ এই যে অ্যাভনে তিনি হচ্ছে জন্মগ্রহণ করেছেন, এই যে অ্যাভনে জন্মগ্রহণ করেছেন, এবং সে অ্যাভনের চারণ কবি ছিল। এই অ্যাভন হচ্ছে একটা নদীর নাম ছিল। তাকে পোয়েট অফ হিউম্যান নেচার বলা হয়। এই টাইটেলটা বা এই উপাধিটা তাকে কে দিয়েছে? ডক্টর স্যামুয়েল জনসন। চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট প্লেরাইট, তাকে সর্বশ্রেষ্ঠ নাট্যকার বলা হয়। দ্য ডেজলিং সান, এটা তাকে উপাধি দিয়েছিল লর্ড আলফ্রেড টেনিসন, তাকে উপাধি দিয়েছিল। দ্য গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তারকা। এবং সে হচ্ছে ফাদার অফ দ্য ইংলিশ সনেট। ইংরেজি মানে সনেটের জনক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র। ক্লিয়ার? আচ্ছা, আরো আছে। উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। উইলিয়াম শেক্সপিয়র একজন ইংরেজ কবি, নাট্যকার এবং অভিনেতা। তাকে ইংরেজি ভাষায় শ্রেষ্ঠ সাহিত্যিক ও সারা বিশ্বের সেরা নাট্যকার মনে করা হয়। দেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রকে এর ডাকনাম কি ছিল? ডাকনাম হচ্ছে দ্য সোয়ান অফ অ্যাভন। কে দিয়েছে এটা? বেন জনসন। তিনি 16 শতকের বা এলিজাবেথান এজের কবি। আপনারা সেকেন্ড ইয়ারে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বেসিক কোর্সটা পাবেন। এই যে এলিজাবেথান কোর্স, এলিজাবেথান এজ, এই এলিজাবেথান এজটা হচ্ছে 1558 সাল থেকে 1603 সাল পর্যন্ত। এই সময়ে মূলত এলিজাবেথান এজ ছিল, এবং এই সময়টাতে উইলিয়াম শেক্সপিয়র মূলত লেখালেখি করেছিল। কিন্তু খেয়াল করেন, উইলিয়াম শেক্সপিয়র মারা গেছে 1616 সালে। উইলিয়াম শেক্সপিয়র মারা গেছেন 1616 সালে। তো 1603 সাল পর্যন্ত এলিজাবেথান এজ। এর পরবর্তীতে 1603 থেকে 1625 সাল, এই সময়টা হচ্ছে জ্যাকোবিয়ান এজ। তো আমাদের উইলিয়াম শেক্সপিয়র জ্যাকোবিয়ান এজেও লেখালেখি করেছেন। শেক্সপিয়র ইজ নোন ফেমাস মোস্টলি ফর হিজ প্লেস। এই প্লেস বলতে ড্রামা বোঝানো হয়। সেকেন্ড ইয়ারে একটা কোর্স পাবেন ড্রামা। তারপর কুইন এলিজাবেথ এর জীবদ্দশায় 25টা নাটক, আর বাকিগুলো জ্যাকোবিয়ান পিরিয়ডে লিখলেও শেক্সপিয়রকে এলিজাবেথান পিরিয়ডেরই নাট্যকার বলা হয়। খেয়াল করছেন? বলেছিলাম না তিনি জ্যাকোবিয়ানের সময়ও লেখালেখি করেছেন। তিনি আইএমপিক পেন্টামিটার বা 5 মাত্রার ছন্দ বিশিষ্ট লাইন প্রয়োগে অধিকাংশ নাটক লিখেছেন। হাই হাই, আমরা তো জানলাম শুধুমাত্র সনেটের মধ্যে আইএমপিক পেন্টামিটার দেখা যায়, কিন্তু উইলিয়াম শেক্সপিয়র কি করেছে? ড্রামার মধ্যেও, নাটকের মধ্যেও তিনি আইএমপিক পেন্টামিটারের ব্যবহার করেছেন। পেশাগত জীবনে উইলিয়াম শেক্সপিয়র তার সঙ্গী সাথীদের নিয়ে 1599 সালে লন্ডনের মধ্যে একটা থিয়েটার প্রতিষ্ঠা করে। সেই থিয়েটারের নাম হচ্ছে গ্লোব থিয়েটার। এগুলো চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ।
তার প্রতিটি নাটক 5 অঙ্ক বিশিষ্ট, এটা আমাদের জানা উচিত, কারণ এখানে বলা হয় 5 acts, 5টা অঙ্ক বিশিষ্ট প্রত্যেকটা নাটক থাকে। তিনি কাব্য রচনা করেছেন, এর মধ্যে 2টা লং ন্যারেটিভ পোয়েম ছিল, ন্যারেটিভ পোয়েম 3টা, লং ন্যারেটিভ পোয়েম 2টা, তার মধ্যে ন্যারেটিভ পোয়েম 3টা, তার মধ্যে 3টার মধ্যে 2টা হচ্ছে লং ন্যারেটিভ, একটা শুধু ন্যারেটিভ। তার 37টা নাটক আছে, একেবারে ঠোঁটস্থ করে বলতে হবে, 37টা নাটক, 154টা সনেট, এবং 2টা হচ্ছে তার এপিটাফস আছে, আরো কিছু বেশ কিছু রচনা আছে। তিনি তার পিতামাতার 8 সন্তানের মধ্যে তৃতীয় ছিল এবং জীবিত সন্তানদের মধ্যে সবথেকে বড় ছিলেন। তার পিতামাতার 8 জন সন্তান, তার পূর্বের যে 2 জন ছিল তারা মারা গেছেন, তো তিনি এখন সবার বড়। 8 জনের মধ্যে সে ছিল তৃতীয়, কিন্তু বর্তমানে সে সবার বড়। এরপরে যদি আমরা খেয়াল করি, কারণ অনেকে ভাবতে পারেন ভাই এগুলো আর কি দরকার, এগুলো তো এমনি এমনি আমরা করতে পারি। তো ঘটনা হচ্ছে যে এগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, বুঝতে পারছেন? কারণ তথ্যগুলোকে একসাথে হয়তো নাও পেতে পারেন, আমি একসাথে করে দিয়েছি। তো এই যে দেখেন শেক্সপিয়রের যে ট্র্যাজেডিগুলো আছে, এই যে ট্র্যাজেডি বলতে দুঃখ কষ্ট, তো এই ট্র্যাজেডির নায়করা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ হয়, তারা রাজা রাজপুত্র ও বীর সেনা মানে নিম্ন শ্রেণীর মানুষ হয় না, তারা সবসময় কি হয়, ট্র্যাজেডির নায়করা হয় রাজা হয়, মানে রাজপুত্র হয়, নতুবা বীর সেনানায়ক হয়। 1585 থেকে 1592 সালের মধ্যবর্তী সময়ে তিনি অভিনেতা ও নাট্যকার হিসেবে লন্ডনের মধ্যে ব্যাপকভাবে মূলত হচ্ছে মানে খ্যাতি অর্জন করে। তারপর 1590 থেকে 1616 মৃত্যুর আগ পর্যন্ত এই 26 বছর সময়কে উইলিয়াম শেক্সপিয়রের সাহিত্য জীবন বলা হয়। শেক্সপিয়রের ট্র্যাজেডিতে প্রায় নায়ক ও নায়িকা দুজনেই মৃত্যু মুখে পতিত হয়। নরনারীর প্রেম, বিশেষত প্রথম দর্শনের প্রেম, তার যে কমেডি হাস্যকর নাটকগুলো আছে সেগুলোর প্রধান উপজীব্য ছিল। একবার দেখার পরেই তারা প্রেমে পড়ে যায়। তো শেক্সপিয়রের ট্র্যাজেডিতে পোয়েটিক জাস্টিস বা পুনর্বান্দের পুরস্কার এবং পাপীর শাস্তির কথা পাওয়া যায় না। পাপ করলে সে তাকে যে শাস্তি দিতে হয় সেটা সেভাবে দেখা যায় না। এরপর আমরা চলে যাব উইলিয়াম শেক্সপিয়রের যে আমরা যেহেতু সনেট করব, তাহলে এই সনেটগুলোর ডেফিনেশন বলছি, এই সনেটগুলো কি কি বা কিভাবে লেখা হয়েছে সেই বিষয়টাতে চলে যাব। স্পষ্ট বোঝা যাচ্ছে? ওকে, খেয়াল করেন ওনার সনেট কতগুলো? 154টা। 154টা সনেটকে, তার মধ্যে আমরা যে সনেটটা করব সেটা হচ্ছে সনেট 73, তাই তো? আচ্ছা, তো 154টা সনেটকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 থেকে 126, 127 থেকে 152, 153 আর 154, এইভাবে সনেটটাকে ভাগ করা হয়েছে। আচ্ছা, ভাগ করলো কি রকম ভাগ করলো? 1 থেকে 126 এই সনেটগুলো সে ডেডিকেটেড করেছে কাকে? তার বন্ধুকে। তার একজন প্রিয় বন্ধু আছে তাকে, যার নাম বিশেষ করে সেভাবে পাওয়া যায় না, কিছু ক্রিটিকরা বলে তাকে আর্ল অফ শাফটসবেরি বলা হয় বা WH বলা হয়। এই যে WH, যদি WH বলা হয়, WH অর্থ হচ্ছে উইলিয়াম হার্বার্ট। ধরা হয় যে তার এই বন্ধু হয়তো উইলিয়াম হার্বার্ট। আবার অনেক ক্রিটিক বলেছে কিসের উইলিয়াম হার্বার্ট আর আর্ল অফ শাফটসবেরি, এইসব কিছুই না, এটা হচ্ছে তার প্রেমিকা। আচ্ছা, এরপর 126 নম্বর সনেট গেল। এরপরে 127 থেকে 152 এই সনেটগুলো হচ্ছে সে ডেডিকেটেড করেছে একজন ডার্ক লেডিকে, পাশাপাশি সে ডেডিকেটেড করেছে তার মিস্ট্রেসকে এবং আর লন্ডন প্রস্টিটিউটকে, একজন লন্ডনের পতিতাকে। তারপর 153 আর 154 নম্বর সনেট দুইটা ডেডিকেটেড করেছে কিউপিডকে, যে হচ্ছে গড অফ লাভ, ডিজায়ার, অ্যাট্রাকশন, যে হচ্ছে ভালোবাসা, আকাঙ্ক্ষা, আকর্ষণের দেবতা, তাকেই মূলত এই দুইটা সনেট দিয়েছে। আচ্ছা, 1 থেকে 120 নম্বর যে সনেট তার বন্ধুকে মূলত হচ্ছে রেফার করলো। এখানে একটা ভাগ আছে। 1 থেকে 17 নম্বর সনেটটা মূলত তার বন্ধুকে বিয়ে করার জন্য অনুরোধ করেছে। হি রিকোয়েস্ট টু হিজ ফ্রেন্ড
টু গেট ম্যারিড সুন, যেন দ্রুত বিয়ে করে সেই জন্য অনুরোধ করে সনেট লিখেছে। 18 থেকে 126 যেটা হচ্ছে এক্সপ্রেস দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, যখন তার বন্ধু বিয়ে করতেছে না এত অনুরোধ করার পরেও, তখন উইলিয়াম শেক্সপিয়ার কি করলো, তখন তার বন্ধুর সৌন্দর্য তুলনা করলো, তার বন্ধুর সৌন্দর্যটা প্রকাশ করলো যে তুমি এত সুন্দর তারপরে তুমি বিয়ে করতে চাও। কথা ক্লিয়ার? 154টা সনেট বুঝেছেন? এমন বন্ধু পাওয়া যাবে? বলেন, এমন বন্ধু আছে এখন? নাই, কেউ আমাদের নিয়ে কবিতা লিখে না, তাই না? আচ্ছা, এরপর এনার যে 37টা প্লে আছে, কয়টা প্লে? 37টা নাটক। এই 37টা নাটকের মধ্যে ট্র্যাজেডি হচ্ছে 12টা, কমেডি হচ্ছে 15টা, ট্র্যাজি কমেডি হচ্ছে 5টা, হিস্টোরিক্যাল প্লে হচ্ছে 10টা। কয়টা হলো? 37টা। এখন আরেকটা বিষয় বলি, 12 আর 15 কত হয়? 27, আর 10 হচ্ছে 37। আর এদিকে যে ট্র্যাজিয়ান কমেডি আছে 5টা, এই 5টা আবার এই দুইটার মধ্যেই আছে। কেন? কারণ এই 5টা ট্র্যাজেডি কমেডি, কেউ কেউ এটাকে ট্র্যাজেডি বলেছে, কেউ কেউ কমেডি বলেছে, কিন্তু কেউ কেউ আবার এটাকে 5টাকে ট্র্যাজি কমেডি দুইটাই বলেছে। তো এখানে উইলিয়াম শেক্সপিয়ারের কিছু বিখ্যাত কবিতার নাম দেওয়া আছে: আ লাভার্স কমপ্লেইন, দ্য প্যাশনেট, দ্য ফোনিক্স এন্ড দ্য টার্টল, তারপর আন্ডার দ্য গ্রিনউড। আর লং ন্যারেটিভ পোয়েম যে দুইটা, সেটা হচ্ছে ভেনাস এন্ড অ্যাডোনিস আর দ্য রেপ অফ দ্য লুক্রেস। উইলিয়াম শেক্সপিয়ারের ফার্স্ট, লাস্ট, স্মলেস্ট এন্ড লার্জেস্ট প্লে। উইলিয়াম শেক্সপিয়ারের প্রথম নাটক হচ্ছে হেনরি দ্য সিক্স পার্ট 2, আর শেষ নাটক হচ্ছে দ্য টেম্পেস্ট, সোয়ান সং। অপরদিকে যদি আপনি কখনো বিসিএস বা নিবন্ধন পরীক্ষা দেন, আপনাকে এই শেষ নাটকটাও পড়তে হবে, টেম্পেস্ট। এবং এটা আপনি কমন পাবেন, আজকে বলে দিলাম, আপনি যখনই পরীক্ষা দেবেন তখনই কমন পাবেন যে দ্য টেম্পেস্ট অর্থ কি, সোয়ান সং। এরপরে ক্ষুদ্রতম নাটক হচ্ছে কমেডি অফ ইরোস, আর দীর্ঘতম নাটক হচ্ছে হ্যামলেট। নাম শুনেছেন হ্যামলেটের? জি ভাইয়া। বলেন। তো ওনার যে 37টা প্লে আছে, সেই 37টা প্লের মধ্যে খেয়াল করেন, এখানে ট্র্যাজেডি গুলো দেওয়া আছে, তার পাশে হচ্ছে কমেডি গুলো দেওয়া আছে, তার এইদিকে হচ্ছে হিস্টোরিক্যাল প্লে গুলো দেওয়া আছে, মাঝখানে হচ্ছে ট্র্যাজি কমেডি গুলো দেওয়া আছে। এবং ট্র্যাজি কমেডি গুলোকে আপনি এইদিকে না করে আমি এখানে কমাই দিয়ে এই জায়গায় প্রবেশ করে দিয়েছি, এটাকে আলাদা রাখিনি। তো এখানে দেখেন, কেউ কেউ দ্য মার্চেন্ট অফ ভেনিস, মেজার ফর মেজার, অল সোয়েল, দ্যাট এন্ডস ওয়েল, এই তিনটা নাটককে ট্র্যাজি কমেডি বা ক্যাম্পলাইনকে শুধু ট্র্যাজেডি বা দ্য উইন্টার স্পেলসকে কমেডি হিসেবে অভিহিত করে। এই বিষয়ে পণ্ডিতদের মধ্যে বা ক্রিটিকদের মধ্যে দ্বিমত আছে। তো এগুলো নিয়ে আমাদের আর কথা বাড়িয়ে লাভ নাই, আমরা আমাদের কবিতায় চলে যাই। কোথায় যাব? এই যে আমাদের সনেট 73। সনেট 73 কবিতাটা শুরুতে একটা ইন্ট্রোডাকশন পাবেন, এই ইন্ট্রোডাকশনটা আপনারা পড়ে নেবেন, আমি হচ্ছে নিচের দিক থেকে আলোচনা করে দিই। খাতা কলম আছে? জি ভাইয়া। আচ্ছা, যদি খাতা কলম থাকে তাহলে হচ্ছে খাতা কলম বের করতে পারেন। কিছু বিষয় আছে আমি লিখে দেই, যেগুলো নোট করে নেবেন। আচ্ছা,
আমরা যে কবিতাটা পড়বো সেই কবিতাটার নাম কি? সনেট 73, অথবা কি বলা যায়, দ্যাট টাইম অফ ইয়ার thou mayest in me behold। এটা হচ্ছে প্রথম লাইনটা, সেই প্রথম লাইনটাকে বলা হয়। এটা লেখক বা রাইটার কে? উইলিয়াম শেক্সপিয়ার। বানান ভুল করা যাবে না পরীক্ষায়। উইলিয়াম শেক্সপিয়ার। কারণ ফার্স্ট ইয়ারে আপনারা যে পড়তেছেন, যারা খাতা কাটবে ওনারাও জানে যে আপনারা খুব কোয়ালিটিফুল লেখা লিখতে পারবেন না, কারণ এতদিন ধরে বাংলা মিডিয়ামে পড়ছেন, এখন খুব আহামরি যে একটা বছর পড়াশোনা করছেন সেটাও না, এটা টিচাররাও ভালো জানে। তো এই জন্য যে বিষয়টার প্রতি সব থেকে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক, আর একটা হচ্ছে গ্রামার মিস্টেক। কোনোভাবেই এই দুইটা জিনিস করা যাবে না। যদি এই দুটো জিনিস না করেন, আপনি যদি মানে খুব ভালো না লিখেন পরীক্ষার খাতায়, তারপর একটা ভালো মার্ক পাবেন। এরপর উইলিয়াম শেক্সপিয়ার, এটা তো কে হয়ে গেছে না? আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার। এরপরে খেয়াল করেন আমাদের এই কবিতাটা লেখা হয়েছে কবে? 1609 সালে। এটা পাবলিশড হয়েছে কবে? 1609 সালে। ওকে, এটা কোন এজের কবিতা? এটা কোন এজের কবিতা? এলিজাবেথানিস। এলিজাবেথানিসের ডিউরেশনটা কত? 1558 থেকে 1603 সাল পর্যন্ত। 1558 সালে কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, এলিজাবেথ দ্য ফার্স্ট, তিনি হচ্ছে ক্ষমতায় আসে। 1603 সালে তিনি মারা যান। এরপর এলিজাবেথান এজের সময় লেখা এই কবিতাটা, এটা কোন ধরনের কবিতা? টাইপ অফ পোয়েম। এটা হচ্ছে সনেট। এখানে টোটাল লাইন কতগুলো? 14টা। টোটাল লাইন হচ্ছে 14টা। স্ট্যানজা কয়টা? 4টা। কারণ এখানে কোয়ার্ট্রেন্স 3টা, কাপলেট একটা। ওকে, জানরা, এই কবিতার জানরাটা কি? এটা কোন ধরনের কবিতা? লাভ পোয়েম, অথবা বলা যায় ফিলোসফিক্যাল পোয়েম। ওকে, SHOPICAL, ফিলোসফিক্যাল পোয়েম। লাভ পোয়েম অথবা ফিলোসফিক্যাল পোয়েম বলা যায়। মনে থাকবে? আমাদের এই কবিতার রাইম স্কিমটা কি? ABAB CDCD ABAB CDCD EFEF GG। এটা হচ্ছে আমাদের এই কবিতার রাইম স্কিম। এই কবিতার টোন কি? স্যাড। এই কবিতার টোন হচ্ছে স্যাড। তারপর হচ্ছে কাম। কাম মানে শান্ত থাকা। আচ্ছা, টোন জিনিসটা কি? টোন হচ্ছে কবি যে কবিতাটা যখন লিখেছিল তখন তার সুরটা কেমন ছিল। যেমন আমি যে কথা বলতেছি, আমি অনেক সময় হাসতেছি, অনেক সময় মজা করতেছি, অনেক সময় কান্না করতে পারি, অনেক সময় রেগে যেতে পারি। সব সময় কি আমার কথা বলার টোনটা বা সুরটা কি একই ছিল? না। তো ঠিক কবিতাও, এক কবিতার মধ্যেও একাধিক টোন থাকতে পারে। লাভিং হতে পারে, ভালোবাসার কবিতা হতে পারে, মানে ভালোবাসার টোনের কথা বলেছে, আবার চিন্তার টোনে কথা বলতে পারে, থটফুল হতে পারে, তাই না? আরেকটা জিনিস, পোয়েটস পজিশন। এটা কি হবে? পোয়েট পজিশন যারা জানেন না তাদের ক্ষেত্রে বলি, পোয়েট পজিশন দুই ধরনের হয়। একটা হচ্ছে সাবজেক্টিভ, আর একটা হয় অবজেক্টিভ।
একটা হয় সাবজেক্টিভ, একটা হয় অবজেক্টিভ। কখন সাবজেক্টিভ কখন অবজেক্টিভ হবে? যখন কবি কবিতায় নিজে উপস্থিত থাকবে, নিজে উপস্থিত থাকবে, তখন সেটা কি হবে? সাবজেক্ট। যখন কবি নিজে উপস্থিত থাকবে না, তখন সেটা কি হবে? তখন সেটা হবে অবজেক্টিভ। মনে থাকবে এটা? তো এই কবিতার পোয়েট পজিশন তাহলে কি হবে? কবি এই কবিতায় নিজে উপস্থিত ছিল, তাহলে এই কবিতার পজিশনটা কি হবে? এই কবিতা পোয়েট পজিশন হবে সাবজেক্টিভ। এই কবিতার থিম গুলো কি কি? থিম, মূল থিম গুলো কি কি? মূল থিমটা হচ্ছে প্যাসেজ অফ টাইম, সময়ের কথা বলেছে এখানে। তারপর আমরা দেখব হচ্ছে এজিং এন্ড ডেথ। কি ছিল? সমস্যা নেই, এজিং এন্ড ডেথ লিখলে হবে, কারণ এজিং হচ্ছে আমাদের বৃদ্ধ অবস্থা বোঝায়। AGING, এজিং এন্ড ডেথ, এজিং এন্ড ডেথ। এরপরে যদি খেয়াল করেন তাহলে আমরা আরো এখানে বলতে পারি ভালোবাসার কথা। সর্বশেষের দিকে এখানে পাওয়ার অফ লাভের কথা বলা হয়েছিল। প্যাট্রিয়টিজম মানে কি? দেশপ্রেমিক। এখানে দেশপ্রেমিকের কথা বলছে, দেশপ্রেমের কথা বলছে। এখানে আছে প্যাসেজ অফ টাইম, প্যাসেজ, PASSAGE, প্যাসেজ। আচ্ছা, এখানে বুঝি নাই। প্যাসেজ মানে যাত্রা, জার্নি। আমরা বলি না জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস। তো প্যাসেজ অফ টাইম, জার্নি অফ টাইম মানে কি? সময়ের যাত্রা, বৃদ্ধ অবস্থা। এই যে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ছিলাম চাইল্ড, এরপরে আমরা কি হইলাম? অ্যাডাল্ট, তারপর হইলাম এজড বা ইয়ুথ বলা যায়, ইয়ুথ। এরপরে কি হচ্ছে? এজড, বৃদ্ধ অবস্থা। তারপরে কি হয়? ডেথ, তাই না? এইটা কি একটা যাত্রা না? সময়ের যাত্রা না একটা? সেই জিনিসটাই বুঝিয়েছে। প্যাসেজ অর্থ কি বলছি? জার্নি। প্যাসেজ অর্থ হচ্ছে জার্নি। আপনার কথাগুলো স্পষ্ট বুঝি না। দুই নাম্বারটা হচ্ছে এজিং, মানে বৃদ্ধ অবস্থা থেকে মৃত্যু। এজিং, AGING, এই যে AGE, এস থেকে এসেছে এজিং। ওকে। তারপর হচ্ছে পাওয়ার অফ লাভ, ভালোবাসার ক্ষমতা। বিউটি অফ কি বলা যায়? মরালিটি, বিউটি অফ মর্টালিটি। বিউটি অফ মর্টালিটি মানে সৌন্দর্যের যে অমরত্বের ব্যাপারটা। তারপর এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি, যেটা হচ্ছে আমাদের স্পিরিচুয়ালিটি। এই যে দেখছেন, এর কাজ দেখছেন, আমি কই ঘুরতেছে নাকি?
বিউটি অফ মর্টালিটি। 5 নম্বরে হচ্ছে আমাদের স্পিরিচুয়ালিটি। এগুলোকে আমরা থিম বলতে পারি। ক্লিয়ার? আধ্যাত্মিকতা আমরা কবিতার মধ্যে দেখতে পাবো। দেখেন এখন কবিতাটা যদি আপনারা পড়েন তাহলেই মূলত হচ্ছে বুঝতে পারবেন যে থিমগুলো যেগুলো বলেছি, এই যে এখানে তো লেখা আছে, এই যে তাতে আমরা তো কষ্ট করে মনে করাইলেন প্যাসেজ অফ টাইম, এজিং এন্ড ডেথ, পাওয়ার অফ লাভ, বিউটি অফ মর্টালিটি, এই যে স্পিরিচুয়াল কানেকশন, যেটাকে স্পিরিচুয়ালিটিও বলা যায়। এরপরে খেয়াল করেন আমাদের এই জায়গায় যে কবিতাটা আছে, কবিতাটা তো 14 লাইনের। কবিতাটা একটু বলি আপনাদের। চলেন কবিতাটা একটু আলোচনা করি। 14 লাইনের কবিতা, বেশি সময় লাগবে না। প্রথম যে কবিতা লাইনটা, দ্যাট টাইম অফ ইয়ার দ্য মাইয়েস্ট ইন মি বিহোল্ড। এখানে যদি খেয়াল করেন দ্যাট টাইম অফ ইয়ার, দ্যাট টাইম অফ ইয়ার বলতে বছরের সেই সময়টাকে বোঝাচ্ছে। দাও মাইয়েস্ট, দাও মাইয়েস্ট, এই দাও মাইয়েস্ট বলতে তুমিও পারো, বছরের সেই সময়টাতে তুমিও পারো ইন মি বিহোল্ড মানে কি আমার মধ্যে দেখতে। অর্থাৎ এই জায়গায় বলা হচ্ছে তুমি আমার মধ্যে বছরের সেই সময়টাকে দেখতে পারো। এখানে সেই সময় বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বার্ধক্যের কথা বলা হয়েছে, বৃদ্ধ অবস্থার কথা বলা হয়েছে। ওকে, লেখকের জীবনটার শেষ সময়ের দিকে বৃদ্ধ অবস্থার কথা বলা হচ্ছে। 2 নম্বর লাইন, when yellow leaves or none or few do hang, when যখন yellow leaves, yellow বলতে আমরা কি বুঝি? হলুদ পাতা, or none or few অর্থ হচ্ছে নেই বলা বোঝা যায়, বা অল্প কিছু, do hang মানে ঝুলে আছে। আমরা গাছের মধ্যে দেখি না সবুজ পাতাগুলো মরমরে হলুদে পরিণত হয়ে ঝরে পড়তেছে গাছ থেকে। বিশেষ করে মেহগনি গাছের মধ্যে এই ব্যাপারটা বেশি দেখা যায়, নিম গাছের মধ্যে এই ব্যাপারটা বেশি দেখা যায়। তারপরে কি হয়, একটা সময় আবার নতুন পাতা গজিয়ে ওঠে। দেখি এটা। তো যখন গাছে অল্প বা কোনো পাতা থাকে না, শুধু কিছু হলুদ পাতা ঝুলে থাকে। এরপরে 3 নম্বর যে লাইনটা আছে সেটা যদি খেয়াল করেন, আপন দোজ boughs which shake against the cold, buds upon those buds which shake against the cold। কি বলা হচ্ছে এখানে? upon the boughs, ডালপালার উপরে। তারপরে হচ্ছে which shake, এই which shake দ্বারা বলা হচ্ছে, বা which shake against the cold, shake বলতে নাড়াচাড়া দেওয়া বা ঝাঁকানো, তাহলে যা ঠান্ডা হয় কাঁপে। তো এখানে shake দ্বারা কাঁপাকাঁপিটাকে বোঝানো হচ্ছে। তো পুরো লাইনটা দ্বারা বোঝায় যতটুকু পাতা এখানে জড়িত ছিল সেই ডালপালায় ঠান্ডা হাওয়ায় এই কাঁপতে থাকা পাতাগুলোকে দেখা যাচ্ছে যে 2-1টা পাতা আছে। তো বেয়ার রুইন চুয়ার্স where let the sweet birds sing, তো এখানে বলা হচ্ছে যে পাতাহীন ডালগুলো এখনো ফাঁকা গির্জার মতো, যেখানে এক সময় পাখিরা গান করতো। এটা কিন্তু বাংলা দেওয়া আছে, দেখেন, যেন ভাঙা মন্দির যেখানে পাখির গান ছিল এর কথা। এটা হচ্ছে কবিতার ভাষা। তা আমি ভেঙে বলতেছি যে পাতাহীন ডালগুলো এখন মানে ফাঁকা গির্জার মতো মনে হচ্ছে, যেখানে এক সময় পাখিরা গান গাইত। তো এখানে এই যে বেয়ার রুইন চয়ার্স অর্থ হচ্ছে খালি ধ্বংসপ্রাপ্ত গির্জার মতো, যেটাকে পাতাহীন ডালগুলোকে বুঝিয়েছে। হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং, এই হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং এই জায়গাটায় বোঝানো হচ্ছে যেখানে এক সময় মিষ্টি পাখিরা গান করত। ক্লিয়ার? এরপর ইন মি দাও সিস্ট দ্য টুইলাইট অফ সাচ ডে। দেখেন প্রথম স্ট্যান্জা শেষ, এবার আরেকটা স্ট্যান্জা শুরু হচ্ছে, সেকেন্ড স্ট্যান্জা। ইন মি দাও সিস্ট দ্য টুইলাইট অফ সাচ ডে, অর্থাৎ বলা হচ্ছে তুমি আমার মধ্যে এমন এক দিনের সন্ধ্যা দেখতে পাও, তুমি আমার মধ্যে এমন এক দিনের সন্ধ্যা দেখতে পাও। টুইলাইট অর্থ কি? গৌধূলি বা সন্ধ্যার সময়। তো এখানে
ইন মি দাও সিস্ট, তুমি আমার মধ্যে দেখতেছো। দ্য টুইলাইট অফ সাস ডে, এমন এক দিনের সন্ধ্যার সময়। এস আফটার সানসেট ফেডেড ইন দ্য ওয়েস্ট, ফেডেড বলতে ধ্বংস হয়ে যাওয়া বা ডুবে যাওয়া। তো এখানে এস বলতে যেমন, আফটার সানসেট বলতে বোঝানো হচ্ছে সূর্যাস্তের পর, ফেডেড ইন দ্য ওয়েস্ট এটা দ্বারা বোঝানো হচ্ছে যে পশ্চিমে মিলিয়ে যায়। অর্থাৎ বলা হচ্ছে যেমন সূর্যাস্তের পর দিনের আলো ধীরে ধীরে পশ্চিম আকাশের দিকে কি হয়, মিলে যাচ্ছে বা মিলিয়ে যাচ্ছে। কি মিলে যায় না? এরপরে হুইচ বাই এন্ড বাই ব্ল্যাক নাইট ডোন্ট টেক অ্যাওয়ে, তো এখানে বলা হচ্ছে যে অল্প সময় পর সে আলোকে কালো রাত ঢেকে ফেলে। সূর্য ডুবে গেল, পশ্চিম আকাশে হেলে পড়লো, সূর্য আর দেখা যাচ্ছে না, কিন্তু একটা লাল আভা ফুটে উঠতেছে, যেটাকে আমরা গোধূলি বলতেছি। কিন্তু একটা সময় রাত এসে কালো অন্ধকারটা এই মানে আলোটাকেও একেবারে নিভিয়ে দিচ্ছে বা ঢেকে দিচ্ছে। তো এখানে হুইচ বাই এন্ড বাই এটার অর্থ হচ্ছে যা অল্প একটু পরেই, বাই এন্ড বাই যা অল্প একটু পরেই বোঝাচ্ছে। ব্ল্যাক নাইট ডোন্ট টেক অ্যাওয়ে, যেটা দ্বারা মূলত বোঝানো হচ্ছে কালো রাত এসে তা ঢেকে দিচ্ছে। ক্লিয়ার হয়েছে 7টা লাইন? এরপরে 8 নাম্বার লাইন দেখেন, সেকেন্ড স্টেঞ্জার লাস্ট লাইন, দ্যাট সেকেন্ড সেল দ্যাট সিল আপ অল ইন দ্য রেস্ট। এখানে বলা হচ্ছে রাত হলো মৃত্যুর মতো, যে রাতটা আসতেছে, এই যে রাত, এই রাতটা হচ্ছে কিসের মতো? মৃত্যুর মতো। এটা হচ্ছে সেকেন্ড সেল, যা মৃত্যুর দ্বিতীয় রূপ বোঝানো হয়। দ্যাট সিলস আপ অল ইন দ্য রেস্ট, যা সবাইকে ঘুমের মধ্যে বন্ধ করে রেখেছে। সিল আপ, সিল করা, সিল করে রেখে দিয়েছে, যা সবাইকে ঘুমের মধ্যে রেখে দিয়েছে। ইন তৃতীয় স্টেঞ্জা শুরু করি, ইন মি দাও সিস্ট দ্য গ্লোয়িং অফ সাস ফায়ার। এখানে বলা হচ্ছে তুমি আমার মধ্যে এমন এক আগুনের শেষ জ্বলাটা দেখতে পাচ্ছ। তো এখানে ইন মি দাও সিস্ট, তুমি আমার মধ্যে দ্য গ্লোয়িং অফ সাস ফায়ার, অর্থাৎ সর্বশেষ বা এমন এক আগুনের শেষ জ্বলতে থাকাটাকে দেখতেছ। এরপরের লাইন, দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইয়ুথ ডোথ লাই, কথাটা এখানে বুঝবেন, সেই আগুন এখন তার যৌবনের ছাইয়ের উপর জ্বলতেছে। এই যে আমাদের বৃদ্ধ অবস্থাটা কখন আসে? ইয়ুথের পর, তাই না? তাহলে এই বৃদ্ধ অবস্থায় যখন যায়, আমাদের সময়টা শেষ হয়, আমরা যখন আগুন জ্বালিয়ে থাকি তখন কি ঘটে আমাদের সাথে? এই জায়গায় যখন আগুন জ্বলতে থাকে, তখন আগুনের বা কাঠগুলো যখন পুড়তে থাকে, সেখানে একটু হলেও আগুনটাকে দেখা যায় না, আগুনটা জ্বলার শেষ হওয়ার পর ছাইয়ের মধ্যে। তো এই কথাটাই বলছে, যৌবনে আমরা যে কাজটা করি সেই কাজটা বৃদ্ধ বয়সে গিয়ে আমরা দেখতে পাই। আপনি যৌবনে যদি কঠোর পরিশ্রম করেন, আপনি বৃদ্ধ বয়সে গিয়ে সেটার ফল কিছু হলেও পেয়ে যাবেন, তাই না? এরপরে দেখেন, as the death bed whereon it must expire, অর্থাৎ এখানে বলা হচ্ছে যেন নিজের মৃত্যু সজ্জায় থাকা আগুন যা শীঘ্রই নিভে যাবে। মৃত্যু সজ্জায় থাকা যে আগুনটা মনে হচ্ছে শীঘ্রই নিভে যাবে। বৃদ্ধ অবস্থায় গেছে, আর বেশি সময় নেই, হয়তো খুব দ্রুত সে মারা যেতে পারে। তো এখানে as the death bed এটার অর্থ হচ্ছে আমাদের মৃত্যু সজ্জার মতো। whereon it must expire, যেটা দ্বারা মূলত বোঝানো হচ্ছে যা এখনই নিভে যাবে, ওকে, বা যেখানে তা নিভে যাবে। 12 নম্বর লাইন, consumed with that which it was nourished by। তো এখানে খেয়াল করেন, consumed with মানে ধ্বংস হয়ে যাচ্ছে, consumed with মানে ধ্বংস হয়ে যাচ্ছে, that which it was nourished by। এখানে খেয়াল করেন এই লাইনটা বা এইটুকুর অর্থ যে জিনিস তাকে এক সময় জ্বালিয়েছিল, nourished বা আলোকিত করেছিল, সেই সময়টাই মূলত হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে। যে জীবনটা, যে যৌবনটা তাকে একটা সময় জ্বালিয়েছিল, এবং বৃদ্ধ অবস্থায় এসে এই জীবনটাই ধ্বংস হয়ে যাচ্ছে। লাস্ট দুইটা লাইন কাপলেট যেটা, দিস দাও perceivest which makes thy love more strong to love that oil which thou must live ere long। তো এখানে 13 নম্বর লাইনে বলা হচ্ছে যে তুমি এই সব কিছু বুঝতে পারো, তাই তোমার ভালোবাসাটাও শক্ত হয়।
তো বলতেছে আমি তো আসলে ব্যাপার হচ্ছে আমি তো আর বেশি সময় থাকবো না। তো সে কবিতার বিলাবেটকে বলতেছে যে তুমি তো হচ্ছে আমার সবকিছুই বুঝতে পারো, তাই তোমার ভালোবাসাটা আমার প্রতি আরো শক্ত হচ্ছে। খেয়াল করেন, যখন কেউ অসুস্থ হয় আমরা কি করি? হসপিটালে যখন দেখতে যাই কি করি? মিষ্টি, ফল মূল, খাবার দাবার নিয়ে যাই, তাই না? জি ভাইয়া। তো যার জন্য নিয়ে যাচ্ছি সে কি আসলে খেতে পারে? তো যখন সুস্থ ছিল তখন আমরা তার জন্য খাবার নিলাম না। এখন সে মারা যাওয়ার পথে বা অসুস্থ হয়ে পড়ে আছে হসপিটালে, এখন আপনি হচ্ছে ফলমূল নিয়ে যাচ্ছেন। তখন ফলমূলগুলো কে খাবে? খাওয়ার তো মানুষ নেই। তো কবি ঠিক এই কথাটা এখানে বোঝাতে চেয়েছে যে তুমি হয়তো এখন বুঝতে পারতেছো আমি আর বেশি সময় থাকবো না, তো তোমার ভালোবাসাটা এখন আমার প্রতি আরো বেশি দৃঢ় হচ্ছে এজন্য। তো দাও লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ ইন আ লাভ, তুমি এখন আরো গভীরভাবে ভালোবাসো, কারণ জানো খুব শীঘ্রই তুমি আমাকে হারাই ফেলবে। তো তুমি এখন জানতেছো যে তুমি আমাকে হারাই ফেলবে, এখন আরো অনেক বেশি করে ভালোবাসো, আর কি করবা? তো টু লাভ দ্যাট ওয়েল, ভালোভাবে ভালোবাসতে, হুইচ দাও। কি কথা কেটে গেছে? নেটের সমস্যা হইতে পারে, সবার সেম প্রবলেম। জি ভাইয়া। আচ্ছা, এখন ঠিক আছে? এখন কি অবস্থা? স্ক্রিন দেখা যায় না, হয়তো নেট ফল করছে। এই তো স্ক্রিন তো আছে, দেখতে পাচ্ছেন না স্ক্রিন? কি এখন ঠিক আছে? আচ্ছা, ওই যে নেটের সমস্যার জন্য হইতে পারে ঝাপসা হয়ে গেছে। এখন ঠিক আছে তো নাকি? ঠিক আছে এখন বলেন। না, কথা শোনা যায়? হ্যাঁ, কেউ কথা বলে না। ওহো, আমার নেটটা প্রচুর ঝামেলা করা শুরু করছে তাহলে। আচ্ছা, লাইভে যারা আছেন একটু আমাকে জানাবেন তো কথা ক্লিয়ার আছে কিনা। এই যে আমাকে বের করে দিছে একবার, আমাকে লাইভ থেকে বের করে দিছে। Please ensure you are connected to the internet. If you are, then this may be on our end. তারা লাইভ কেটে দিবে। হায় হায়, নেট বাবাজির হলো।